আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাই, আগামী নির্বাচনে গণভোটে অংশ নেন, রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হেঁতে সিল দেন। নতুন বাংলাদেশ গড়তে গণভোটে হ্যাঁতে ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগের দায় এড়াতে পারেন না সরকার প্রধান, বলছে এনসিপি। নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে এবং এই নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ না হয় তাহলে কিন্তু এর দায় অন্তর্বর্তী সরকারের উপর আসবে, ডক্টর ইউনূসের উপর আসবে। তারেক রহমানের সাথে 11টি দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যুর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা। এবং যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে গুনতে হবে $15,000, জানালো ঢাকাস্থ মার্কিন দূতাবাস। আওতার বাইরে B1, B2 ভিসায় আবেদনকারীরা। দর্শক স্বাগত প্রবাসের সংবাদে, আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র গড়ে তুলতে গণভোটে হ্যাঁতে সিল দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, হ্যাঁতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। ভিডিও বার্তায় এই আহ্বান জানান ডক্টর ইউনূস। আপনাদের সকলের প্রতি আহ্বান জানাই, আগামী নির্বাচনে গণভোটে অংশ নেন, রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হেঁতে সিল দেন। নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। হেঁতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। হেঁতে আপনি নিজে সিল দেন, আপনার পরিচিত সবাইকে সিল দিতে উদ্বুদ্ধ করুন এবং তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসুন। দেশ পাল্টে দেন। ইনশাল্লাহ আমরা সবাই মিলে দেশ গড়ার এই সুযোগ নেব। বিএনপির চাপে নির্বাচন কমিশন ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্বের বিষয়ে একপাক্ষিক আচরণ করছে বলে অভিযোগ করেছে এনসিপি। পাশাপাশি ইসির বিরুদ্ধে সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়ারও অভিযোগ করা হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে এই অভিযোগ করেন তারা। কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং মেনে নেওয়া হবে না বলেও জানান তারা। আগামী নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই জানিয়ে ডক্টর ইউনূস এনসিপি নেতাদের বলেন, নির্বাচন সুষ্ঠু হতেই হবে। সেই সাথে উৎসবমুখর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব দলের সহযোগিতা চান তিনি। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপি জামায়াতের পর প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৈঠকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ 4 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। ইলেকশন কমিশন কিন্তু এটা এক অর্থে সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। প্রায় 1 ঘন্টার বৈঠকে এনসিপি নেতারা অভিযোগ করেন, বিএনপির চাপে দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের সংসদে নেওয়া তারেক রহমানের পরিকল্পনার কোনো অংশ কিনা তা স্পষ্ট করার আহ্বানও জানান নাহিদ ইসলাম। যে নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে এবং ঋণ খেলাপির দায়ে যারা অভিযুক্ত তাদের বিষয়ে আইনের দৃষ্টিতে কোনো সুস্পষ্ট অবস্থান নেয়নি, বরং তাদেরকে আইনের ফাঁকফোকর দিয়ে, সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে কিভাবে ইলেকশন করতে দেওয়া যায় সেই চেষ্টা তারা করেছে এবং এই চেষ্টাটা খুবই স্পষ্ট তারা করেছে বিএনপির চাপে। আসিফ মাহমুদ জানান, এনসিপিকে হেয় করতে নাহিদ ইসলাম এবং নাসির উদ্দিন পাটোয়ারিকে শোকজ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের যোগসাজশে করা শোকজ প্রত্যাহার করে এর কারণ ব্যাখ্যার দাবি জানান তিনি। সংস্কার বাস্তবায়নের জন্য গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি, অথচ শুধুমাত্র ছবির দোহাই দিয়ে এটাকে নির্বাচনী প্রচারণার কথা বলা হয়েছে। যখন নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকা অবস্থায় একটি দলের চেয়ারপারসন তিনি দেশে এসেছেন, আমরা তাকে আমাদের জায়গা থেকে স্বাগতম জানিয়েছিলাম। তার ছবি দিয়ে পুরো ঢাকা শহর ছেড়ে ফেলা হয়েছিল। পলিসি যদি কোনো নির্দিষ্ট দলের প্রতি বা নির্দিষ্ট প্রার্থীর প্রতি আলাদাভাবে অ্যাপ্লাই করা হয় তাহলে এটা নির্বাচন কমিশন এবং পুরো নির্বাচন ব্যবস্থাকে বিতর্কিত করবে বলে আমরা মনে করি। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ডক্টর ইউনূস আশ্বস্ত করেন, নির্বাচন সম্পর্কিত যে কোনো অভিযোগের বিষয়ে সরকারের পক্ষ থেকে সম্ভাব্য ব্যবস্থা নেওয়া হবে। জানান, নিরপেক্ষতা নিশ্চিতের জন্যই লটারির মাধ্যমে মাঠ প্রশাসনে রদবদল করা হয়েছে। আর সিসি ক্যামেরা, বডি ক্যামেরার পাশাপাশি কন্ট্রোল রুম থেকে ভোট কেন্দ্র মনিটর করা হবে। আমরা আসলে নির্বাচনের মাঠে যেতে চাই, কিন্তু আমাদেরকে যাতে আন্দোলনের মাঠে আনতে বাধ্য না করে নির্বাচন কমিশন। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। এত আনন্দ কিসের? দেখেন না,
সুইচ অন তো টাঙ্কি ফুল, অফুরন্ত পানি, আবার বিদ্যুৎ বিলও কম। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত, ফলে অল্প সময়ে ওঠে অধিক পানি আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। আমি ব্যবহার করি, তাই আমি জানি আরএফএল পাম্পই বেস্ট। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন। সোমবার দিনভর সব মিলিয়ে 11টি দেশের প্রতিনিধিরা বৈঠক করেন তারেক রহমানের সঙ্গে। বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেন, 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ কারো নির্দেশনায় চলবে না। নির্বাচন সামনে রেখে পশ্চিমা কূটনীতিকদের আনাগোনায় মুখর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়। সোমবার দুপুরের আগ থেকে যুক্তরাষ্ট্রসহ একে একে 11টি দেশের প্রতিনিধিরা আসেন এখানে। সোমবার বেলা 11টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। বিকেলে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন। এরপর ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে আসে জার্মান, ফ্রান্স, স্পেন ও ইতালি সহ মোট 9টি দেশের রাষ্ট্রদূত। কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। জানান, বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলের বিবেচনায় দেশের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি তারেক রহমান। বিএনপি সরকার গঠন করলে কিভাবে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করা যায় সে বিষয়েই আলাপ হয়েছে রাষ্ট্রদূতদের সঙ্গে। বাংলাদেশ 5 আগস্টের আপরাইজিং এর পরে এমন এক দেশ, এই দেশকে আর কেউ নির্দেশনা দিতে পারবে না। অন্য দেশের নির্দেশনায় বাংলাদেশের মানুষ চলে না, আর এই বাংলাদেশ আর কখনো ফিরে আসবে না। দিনভর হওয়া এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ এবং রোহিঙ্গা ইস্যুর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ হয়েছে বলেও জানান তিনি। বলেন, আসন্ন নির্বাচন ও নির্বাচনী পরিবেশ নিয়েও সন্তুষ্ট কূটনীতিকরা। এখানে ট্রেড, ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা হয়েছে, বিভিন্ন কোঅপারেশন, ইন্টারন্যাশনাল কোঅপারেশনমূলক আলোচনা হয়েছে। আমরা রোহিঙ্গা ইস্যু নিয়ে কিভাবে এটা আগামীতে আমরা একটা মাল্টিল্যাটারাল প্রসেসে এটা রিজলভ করা যায়, কারণ দিস উইল রিমেইন এ ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন। নির্বাচন নিয়ে দে আর ভেরি মাচ এক্সাইটেড। এটা ডেমোক্রেটিক ট্রানজিশন এখন হচ্ছে এবং হতে যাচ্ছে, তো এটা নিয়ে দে আর এক্সাইটেড। তারা এনভায়রনমেন্ট নিয়ে সন্তুষ্ট। বৈঠক শেষে সন্ধ্যা 7:30টার দিকে গুলশানের কার্যালয় ত্যাগ করেন রাষ্ট্রদূতরা। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে 21 জানুয়ারি থেকে ভিসা আবেদনকারীদের গুনতে হবে $15,000 মার্কিন। সোমবার সামাজিক মাধ্যমে এক পোস্টে তথ্যটি নিশ্চিত করে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। পোস্টে বলা হয়, ব্যবসা ও পর্যটন ভিসায় আবেদনকারীরা সাক্ষাৎকারের অনুমোদন পেলে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়ম অনুযায়ী বন্ড বা জামানত জমা দিতে হবে। তবে আগে B1 ও B2 ভিসায় আবেদনকারীদের জন্য এই শর্ত প্রযোজ্য নয় বলেও উল্লেখ করা হয় পোস্টে। এছাড়া সাক্ষাৎকার চূড়ান্ত না হওয়া পর্যন্ত ও তৃতীয় পক্ষের মাধ্যমে আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়। পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডে কোনো প্রার্থী 50% ভোট না পাওয়ায় লড়াই এখন দ্বিতীয় দফায়। আগামী 8 ফেব্রুয়ারি 2026-এ অনুষ্ঠিত হবে চূড়ান্ত রান অফ নির্বাচন। 2 হেভিওয়েট প্রার্থীর মধ্যেই নির্ধারিত হবে পর্তুগালের পরবর্তী প্রেসিডেন্টের ভাগ্য। দ্বিতীয় রাউন্ডে 50% ভোটের বাধ্যবাধকতা নেই। এই দুজনের মধ্যে যিনি বেশি ভোট পাবেন তিনিই পর্তুগালের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন। সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখায় সিআইপির তালিকাভুক্ত হয়েছেন নানা দেশের 86 প্রবাসী বাংলাদেশি। এর মধ্যে 41 জনই সংযুক্ত আরব আমিরাতের। তাদের সম্মানে দুবাইয়ে অনুষ্ঠিত হয় মিট দ্য সিআইপি সভা। এতে অংশ নিয়ে বিনিয়োগের সম্ভাবনা সহ নানা জটিলতার কথা তুলে ধরেন প্রবাসীরা। এছাড়া বিনা খরচে রেমিটেন্স পাঠানো, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন রাষ্ট্রদূত তারেক আহমেদ ও কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। পোস্টাল ব্যালট নিয়ে সচেতনতা বাড়াতে মালদ্বীপে হয়ে গেল আলোচনা সভা। এ উদ্যোগে ছিল অষ্টগ্রাম উপজেলা জাতীয়তাবাদী ফোরাম। রাজধানী মালেতে এ সভায় অংশ নেন প্রবাসী বাংলাদেশী সহ মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান। সভায় দেশের অর্থনীতিতে রেমিটেন্স যোদ্ধাদের অবদানের কথা তুলে ধরেন বক্তারা। সেই সঙ্গে প্রবাসী বান্ধব সরকার গঠনে নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বানও জানানো হয়।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে উদ্বোধন করা হয়েছে রেস্টুরেন্ট ফুড ভিলে। হাংতুয়াতে রবিবার বিকেলে অনুষ্ঠানে বাংলাদেশি ব্যবসায়ী সাইফুল ইসলাম, আশিক আকবর সহ উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটির নেতারা। মালয়েশিয়ান ও ইন্দোনেশিয়ানদের কথা মাথায় রেখে এই রেস্টুরেন্টে বানানো হয়েছে বলে জানান প্রতিষ্ঠানের কর্ণধার। মকর সংক্রান্তিতে বিদেশের মাটিতে দেশীয় পিঠা উৎসবে মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বী অভিবাসী বাংলাদেশিরা। একই দিনে একাধিক শহরে জমজমাট পিঠা উৎসবে অভিবাসী নারীরা ঘরে তৈরি নানা জাতের পিঠা নিয়ে যোগ দেন। জুয়েল খানের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। মকর সংক্রান্তি উপলক্ষে পিঠা উৎসবে মেতে ওঠেন যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাসরত সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশিরা। রবিবার ডেট্রয়েট দুর্গা টেম্পল, হ্যামট্রামিকের রামাকৃষ্ণ টেম্পল ও কালীবাড়ি মন্দিরে অনুষ্ঠিত হয় এই উৎসব। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করেই আনন্দে সামিল হন অনেকে। বাংলাদেশে যখন ছিলাম খুব উৎসব মুখর ভাবে আমরা প্রোগ্রামটা পালন করতাম, কিন্তু দেশের মাটি ছেড়ে তো এসেছে অনেকদিন, শিকড়ের টানটা এখনো রয়ে গেছে। এখানে তো সবার ঘরে ঘরে যাওয়া সম্ভব হয় না, তাই আমরা এক জায়গায় একত্রিত হয়ে সবাই আমরা এই জিনিসটা করি। অনেক ব্যস্ততা থাকে, আমরা কারোর সাথে কেউ অনেক সময় দেখা হয় না, কিন্তু এই পিঠা সংক্রান্তির উপলক্ষে আমাদের সবার সাথে সবার দেখা হয়েছে। ঘরে তৈরি নানা পদের পিঠা নিয়ে হাজির হন বহু বাংলাদেশি প্রবাসী নারী। সন্দেশ, দুধপুলি, পাটিসাপটা, শীতের গরম ও রসালো পিঠায় ভরে ওঠে প্রতিটি টেবিল। বাংলাদেশে যে উৎসবগুলো আমরা উদযাপন করি, আমরা স্বতঃস্ফূর্ত চেষ্টা করি যে উৎসবগুলো যেন আমাদের মিশিগানও এগুলো উদযাপন করতে পারি, আমাদের ঐতিহ্যকে স্মরণে ধরে রাখতে পারি। অনেকেই পরিবার পরিজন নিয়ে অংশ নেন এই আয়োজনে। পিঠার স্বাদ ও গুণগত মান বিচার করে শেষে বিজয়ীদের নির্বাচন করেন বিচারকরা। দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও ঐতিহ্য আর সংস্কৃতির বন্ধন ধরে রাখতেই এমন আয়োজন বলছেন প্রবাসীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। একটা বিরতির সময় হলো, সাথেই থাকবেন। প্রবাসী সংবাদে আবারও স্বাগত। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযান চলাকালে স্থানীয় সন্ত্রাসীদের হামলা ও গুলিতে এক র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 3 জন। তাদের চট্টগ্রাম সিএমএইচে ভর্তি করা হয়েছে। র্যাব ও পুলিশ জানায়, সোমবার বিকেলে সলিমপুরে চট্টগ্রাম র্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নের একটি টিম অভিযানে নামে। এ সময় তাদের উপর চড়াও হয় দুর্বৃত্তরা। হামলা ও গুলিতে 4 র্যাব সদস্য গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান র্যাব 7-এ কর্মরত ডিএডি মোতালেব। আহত 3 জনের অবস্থাও আশঙ্কাজনক। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান আছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাকিলা ইয়াসমিন সূচনা। এদিকে সীতাকুণ্ড থানার ওসি বৈনুল ইসলাম বলেন, সন্ত্রাসী যেই হোক কোনো ছাড় নয়। এ পর্যন্ত 7 জনকে আটকও করেছে যৌথ বাহিনী। তবে এই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। এমনকি সলিমপুরে একটি রাজনৈতিক দলের সভাকে কেন্দ্র করেও দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখানে 2টা গ্রুপ ছিল, একটা এসএন গ্রুপ, একটা চৌকন গ্রুপ। তাদের গ্রুপিং এর কারণে এখানে হামলা হয়ে যায়। র্যাবের সঙ্গে ধাক্কা দেখে হয়ে যায়, এক পর্যায়ে র্যাবের কিছু লোক আমাদের অ্যাসাল্ট হয়ে যায় তাদের দ্বারাই। পরবর্তীতে নিউজ পেয়ে আমরা র্যাবকে উদ্ধার করে আমরা নিয়ে যাই। আমরা এখান থেকে যখন ওনাদেরকে উদ্ধার করেছি তখন ওনারা সকলেই জীবিত ছিলেন। হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছেন। এটা আসলে খুবই দুঃখজনক। তবে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে পরিস্থিতি শান্ত রাখার জন্য। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকীতে উচ্চারিত হল সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়। বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধার মিছিলের পথ মিলিত হয় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিসৌধে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, রাজনীতির সব সংকটে জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শ বাংলাদেশকে দেখিয়েছে সঠিক পথ। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আগামীর সব সংকট সমাধান হবে বলেও জানান বিএনপি মহাসচিব। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে অবরুদ্ধ বিএনপি 1.5 যুগ ধরে দলের প্রতিষ্ঠাতার জন্মদিনও উদযাপন করতে পারেনি মুক্তভাবে। তাই বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে সোমবার সকাল থেকে জিয়া উদ্যানে ঢল নামে বিএনপি নেতাকর্মীদের। খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা সমবেত হন শহীদ জিয়ার সমাধি প্রাঙ্গণে। অতল শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে শহীদ জিয়াকে স্মরণ করেন দলের নানা পর্যায়ের নেতাকর্মীরা। শপথ নেন তার আদর্শকে ধারণ করার। উনি ছিলেন দেশপ্রেমিক, দেশের
সাথে কখনো কোনো কম্প্রোমাইজ করে নাই, কোনো দেশের কাছে বো ডাউন করে নাই। শেষ পর্যন্ত জীবন দিয়ে উনি সেটা প্রমাণ করে দিয়ে গেছেন। ওনার যে সৎ নিষ্ঠা, ওনার যে ব্যক্তিত্ব, আসলে এটা মনে রাখার মতো। আজকে উনি বেঁচে থাকলে 90তম জন্মবার্ষিকী হয়েছে তার, তো বাংলাদেশকে আমরা হয়তো মালয়েশিয়ার থেকেও আরো বড় রূপে দেখতে পেতাম। উনি এমন একটা আলোকবর্তিকা যার জন্য এই দেশের মানুষ গণতন্ত্রের স্বাদ পেয়েছে। বেলা 11টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান। প্রিয় নেতার রুহের মাগফিরাত কামনায় করেন ফাতিহা পাঠ ও মোনাজাত। এ সময় রাজনীতিতে শহীদ জিয়ার জাতীয়তাবাদী আদর্শের প্রাসঙ্গিকতা তুলে ধরেন বিএনপি মহাসচিব। বলেন, শহীদ জিয়ার দেখানো পথেই বিএনপি দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করতে চায়। তার অনুষ্ঠিত যে পথ, সেই পথে আমরা সামনের দিকে এগিয়ে যাই। একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবার লক্ষ্যে আমরা আরো দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে, তখন আবার নতুন করে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা আজকে এখানে শপথ নিয়েছি। সাংবাদিকদের প্রশ্ন জবাবে মির্জা ফখরুল বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চায় বিএনপি। নির্বাচন কমিশনের যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে, এটা নতুন করে ব্যাপার না। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো একটা আমরা মনে করেছি, সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি। এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। জিয়াউর রহমানের সমাধিতে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি, জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আজীবন আপোষহীন ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার নেতৃত্বের প্রতি গণমানুষের আস্থার কারণে অল্প সময়েই জনপ্রিয় দল হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল বিএনপি। বিশ্লেষকরা মনে করেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে এগিয়ে গেলে পথ হারাবে না বিএনপি। সাইফুল ইসলাম, নিউজ 24, জিয়া উদ্যান, ঢাকা। গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক ও 11 জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ। পরবর্তী সাক্ষ্য গ্রহণ ও জেরার তারিখ 25 জানুয়ারি। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। গত বছরের 7 ডিসেম্বর 13 জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি করে। মামলায় সুনির্দিষ্ট 5টি অভিযোগ আনা হয়। চিফ প্রসিকিউটর জানান, গুমের বিচার না হলে আবারও ভয়ের সংস্কৃতি ফিরে আসবে। এবারে জেডএসআরএম নির্বাচনের পথে। রাজনৈতিক দলগুলোর সব অভিযোগ খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান ছাড়া অন্য কোনো চাপ নেই, এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আর পোস্টাল ব্যালটে কারচুপির কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। বলেন, নির্বাচন বিরোধী কোনো গোষ্ঠী সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। যুক্তি, পাল্টা যুক্তি ও তথ্য প্রমাণ দাখিলের মধ্য দিয়ে শেষ হয়েছে নির্বাচন কমিশনে আপিলের লড়াই। আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এরপরেই শুরু হবে প্রতীক বরাদ্দ ও প্রচারণার মহোৎসব। শ্বাসরুদ্ধ 9 দিন একে একে নিষ্পত্তি হলো শত শত আপিল। বিশেষ করে যাদের প্রার্থিতা দ্বৈত নাগরিকত্বের কারণে আটকে ছিল, তাদের বিষয়টি এবারের শুনানির কেন্দ্রবিন্দু। মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপরই চূড়ান্ত হবে কারা থাকছেন ভোটের লড়াইয়ে। মাঠ পর্যায়ের প্রস্তুতিও থেমে নেই। সোমবার নির্বাচন কমিশনে সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনা নিয়ে 300 জন প্রিজাইডিং অফিসারের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই। সোশ্যাল মিডিয়ার কার উদ্দেশ্য কি আমরা জানি না, পেছন থেকে কে কাজ করছে তাও জানি না, তারা কি নির্বাচন চায় না তাও আমরা জানি না। সুনির্দিষ্ট কিন্তু দেখবেন কোনো অভিযোগ নেই। সোশ্যাল মিডিয়ায় যে জিনিসগুলো আছে, এখানে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। এগুলো হচ্ছে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানো এবং মানুষকে অন্যদিকে ধাবিত করা। গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, রাজনৈতিক দলগুলোর অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছোটখাটো সমস্যা যেগুলো আছে সেগুলো আমরা
সমাধান করছি। বড় ধরনের কোনো সমস্যা নির্বাচন কমিশন এখনো পর্যন্ত করে নাই এবং সমস্যায় পড়ে নাই। কোনো চাপ নেই, কারণ সবাই চাচ্ছে ভালো নির্বাচন, কমিশনও চাচ্ছে ভালো নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন। এবারের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া 723টি মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট 645টি আপিল জমা পড়েছিল। এর মধ্যে 400-র বেশি প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং বাতিল হয়েছে প্রায় 200 আবেদন। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। দর্শক, সময় হলো আরো একটা বিরতির, সাথেই থাকুন। দর্শক, এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।